বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার যেন নিজেরা নিজেদের ব্যর্থতার কারণ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই কথা বলেন। তারেক রহমান আশা প্রকাশ করেন, সংস্কারের পথ ধরে দ্রুতই নির্বাচনী রোডম্যাপে উঠবে বাংলাদেশ। 5 আগস্টের পর থেকে নতুন করে উজ্জীবিত বিএনপি। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে দলের সমাবেশে যোগ দিতে মঙ্গলবার দুপুরের আগেই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন দলের নেতাকর্মীরা। তাদের হাতে হাতে ছিল ব্যানার, ফেস্টুন, মুখে স্লোগান। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না, তবে ব্যর্থ না হতে সজাগ থাকতে হবে তাদেরও। এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা, বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিকামী জনগণের ব্যর্থতা। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। তবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায়, সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে। জরুরি সংস্কার কাজ শেষ করে এই সরকারকে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারের সকল সংস্কার কার্যক্রমের প্রথম এবং প্রধান টার্গেট হওয়া জরুরি। এজন্যই আমরা মনে করি, অগ্রাধিকার ভিত্তিতে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা জবাবদিহিমূলক সরকার এবং সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখেই সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া দরকার। রাজনীতির গুণগত মান পরিবর্তন ও ভবিষ্যতের নেতৃত্বের জন্য নেতাকর্মীদের সব প্রলোভন উপেক্ষা করে প্রস্তুত হওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে বহু বছর ধরে আন্দোলন করছে বিএনপি, কিন্তু নতুন রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচনের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে চায় না দলটি। বিএনপি নেতারা চান, জনগণের ভোটে নির্বাচিত রাজনৈতিক সরকারের হাতে ফিরে আসুক দেশ পরিচালনার দায়িত্ব। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নয়াপল্টন, ঢাকা। এদিকে উজ্জীবিত লাখো বিএনপি নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে সমাবেশ স্থল সহ আশপাশের এলাকা। তাদের দাবি, অবিলম্বে স্বৈরাচারের দোসরদের আইনের আওতায় আনতে হবে। সেই সাথে দ্রুত নির্বাচনের দাবিও জানান সমাবেশে যোগ দেওয়া হাজার হাজার নেতাকর্মী। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর নয়াপল্টনে বিএনপির দ্বিতীয় সমাবেশ। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে যোগ দেন ঢাকাসহ আশপাশের জেলার লাখো নেতাকর্মী। মঙ্গলবার বেলা 2:30টায় সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। উজ্জীবিত নেতাকর্মীদের চাওয়া, অন্তর্বর্তী সরকার প্রশাসন সহ সব জায়গা থেকে স্বৈরাচারের দোসরদের সরিয়ে দ্রুত দেশ সংস্কার করবে। সরকারের পেতাত্তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। কেউ বাংলাদেশের মাটিতে আর কোনো অন্যায় করে পার পাবে না। অন্তর্বর্তীকালীন সরকার এই রাষ্ট্র কাঠামোকে প্রথমে মেরামত করবে, সংস্কার করবে। দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় আছে উল্লেখ করে তৃণমূল নেতারা বলেন, মানুষ ভোট দিতে পারলেই সরকার গঠন করবে বিএনপি। ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকার এবং নির্বাচিত পার্লামেন্ট গঠন হবে। যে টার্গেট নিয়ে আমরা আন্দোলন করেছি, যে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। এতদিন বিএনপি নির্যাতনের শিকার হয়েছে, এখন সুষ্ঠু ভোট হলে বিএনপি ক্ষমতা আসবে ইনশাআল্লাহ। বিএনপির এ সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি নয়াপল্টন ছাপিয়ে কাকরাইল, শান্তিনগর, বিজয়নগর, ফকিরাপুল, রাজারবাগ সহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। নেতাকর্মীদের উপস্থিতি বেশি থাকায় বিভিন্ন মোড়ে প্রজেক্টরে বক্তব্য শোনার ব্যবস্থা করে বিএনপি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর উজ্জীবিত বিএনপির নেতাকর্মীরা। দলটির এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিজয়ের এ ধারা অব্যাহত রেখে সুষ্ঠু ভোটের মাধ্যমে সরকার গঠন করা। আর সে লক্ষ্যেই
এই সমাবেশ থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখলেন জ্যেষ্ঠ নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নয়াপল্টন, ঢাকা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বরিশাল, সিলেট এবং চট্টগ্রাম সহ বিভিন্ন বিভাগে শোভাযাত্রা ও সমাবেশ করেছে বিএনপি। বরিশাল নগরীর বান্দ্রোড প্ল্যানেট ওয়ার্ল্ড শিশু পার্কের সামনে সমাবেশের আয়োজন করা হয়। এতে অংশ নিতে সকাল থেকে ভিড় করেন নেতাকর্মীরা। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, গণতন্ত্র ও ভোটের অধিকার রক্ষায় আন্দোলন করছে বিএনপি। ক্ষমতায় আসলে রাষ্ট্র সংস্কার করে জনগণের অধিকার প্রতিষ্ঠার কথাও তিনি বলেন। চট্টগ্রাম নগরীর দামপাড়ায় জামিয়াতুল ফালাহ মসজিদের সামনে সমাবেশ আয়োজন করা হয়। সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশ করেছে দলটি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানের ৪৫ দিন হবে কাল, কিন্তু পাসপোর্ট ভিসা ছাড়া এরপর তিনি কিভাবে দিল্লি থাকবেন জানে না ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানতে চাওয়া হয়নি, তবে তার ব্যাখ্যা সবকিছু শুধু আইন দিয়ে চলে না। বিকেলে মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে উপদেষ্টা এসব কথা জানান। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এর কিছুদিন পরেই সব কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে অন্তর্বর্তী সরকার। এখন প্রশ্ন হলো, পাসপোর্ট ভিসা ছাড়া কতদিন ভারতে থাকতে পারবেন শেখ হাসিনা? ভারতের গণমাধ্যম বলছে, ভিসা ছাড়া সর্বোচ্চ ৪৫ দিন অবস্থান করতে পারবেন। সেই হিসেবে ১৮ সেপ্টেম্বর শেষ হচ্ছে সেই মেয়াদ। এরপর শেখ হাসিনার স্ট্যাটাস কি হবে? সবকিছুই শুধু আইন দিয়ে চলে না। অনেকেই তো মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে ২ বছর থেকে আসছে, তাদের কি ৪৫ দিনের মধ্যে কি তাদের কাগজ সব শেষ হয়ে গেছিল? হয়নি। এখন ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, উনি ওখানে থাকছেন। আমাদেরকে এটা এইভাবেই দেখতে হবে, দিনক্ষণ না গুণে। শেখ হাসিনা এখন রাজনৈতিক নাকি শরণার্থী? কোন অবস্থানে ভারতে থাকছেন জানতে চাওয়া হয় উপদেষ্টার কাছে। আমরা অফিসিয়ালি কিছু জানি না। যেটুকু বলেছিলেন প্রথমে তাদের পররাষ্ট্রমন্ত্রী যে উনি এসছেন, খুব তাড়াতাড়ি তাকে আশ্রয় দিতে হয়েছে। জানতে চেয়েছি তার স্ট্যাটাস সম্পর্কে। আমি কোনো অফিসিয়ালি তাদেরকে কিছু বলিনি। ব্রিফিংয়ে উপদেষ্টা আরও জানান, নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠক করতে পারেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকা দিল্লি সম্পর্ক নিয়ে প্রথমবার মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশে যা হয়েছে তা তাদের নিজস্ব রাজনীতি, একান্তই অভ্যন্তরীণ বিষয়, কাজেই সে নিয়ে মন্তব্য করা অনভিপ্রেত। এটুকু বলতে পারি, আমরা সবসময় বিদ্যমান সরকারের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলি। আমার বিশ্বাস, ওরা ওদের অবস্থান বুঝে নিলে এবং সম্পর্কের মাহাত্ম্য অনুধাবন করলে প্রতিবেশী সম্পর্ক অন্য উচ্চতায় পৌঁছাবে। আমরা এই সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যেতে চাই। তিনি আরো বলেন, দুদেশের ব্যবসা বাণিজ্য ও গণমানুষের সম্পর্ক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চায় দিল্লি। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হত্যা মামলায় ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির এবং সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও শামুল দত্তের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের ৩ দিনের রিমান্ড বিকেলে স্থগিত করে আরেক হত্যা মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। শিক্ষার্থী জনতার আন্দোলনে হামলা ও গুলি করে হত্যার আলাদা মামলায় কড়া নিরাপত্তায় মঙ্গলবার সকালে আদালতে হাজির করা হয় ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্তকে। পরে রমনা থানার এক হত্যা মামলায় শাহরিয়ার কবির ও মোজাম্মেল হক বাবু 10 দিন এবং ভাসানটেক থানায় হত্যা মামলায় শ্যামল দত্তের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এ সময় আদালতে আসামিদের স্বৈরাচারের দোষর বলে অভিযোগ করেন বাদীপক্ষের আইনজীবী। সেই সরকারের প্রত্যেকটা স্বৈরাচারী কার্যক্রমের সঙ্গে জড়িত এবং সরকার শেখ হাসিনা সরকারকে স্বৈরাচারী বানানোর পিছনে এই মোজাম্মেল হক বাবু সহ সবাই জড়িত। আদালতে আসামি পক্ষের আইনজীবী অভিযোগ করে বলেন, ঘটনার সাথে সম্পৃক্ততা না থাকলেও তারা ষড়যন্ত্রের শিকার। তিনি সরেজমিনে রিপোর্ট সংগ্রহ করেন না এবং ওই দিন ঘটনাস্থলে উনি উপস্থিত ছিলেন এই ধরনের কোনো বক্তব্য এজাহার তৎপরবর্তীতে ফরওয়ার্ডিংয়ে উল্লেখ নেই এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এই বিষয়টা সুস্পষ্টভাবে তুলে ধরতে ব্যর্থ হয়েছেন।
পরে উভয় পক্ষের শুনানি শেষে আসামি প্রত্যেকের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই দিন 2018 সালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের উপর হামলা মামলায় রাশেদ খান মেননের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে সোমবার সকালে 2 সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে ময়মনসিংহ থেকে আটকের পর ঢাকা মহানগর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে রাতে রাজধানীর বনানী থেকে গ্রেফতার করা হয় শাহরিয়ার কবিরকে। একই দিন রাতে শ্যামলী থেকে গ্রেফতার করা হয় সাবেক মন্ত্রী নুরুল ইসলাম সুজনকে। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এক সপ্তাহের মধ্যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যাত্রা শুরু হবে বলে জানান উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেন, এরই মধ্যে ফাউন্ডেশনের জন্য 100 কোটি টাকার অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম আরও জানান, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন 7টি উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে অর্থ সংকটে থাকা পরিবারের জন্য জরুরি সহায়তা, এককালীন ও মাসিক ভাতা চালু করা। এই সপ্তাহেই তা শুরুর ঘোষণা দেন নাহিদ ইসলাম। ফাউন্ডেশনের যে কেউ অনুদান দিতে পারবেন বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও জুলাই শহীদ ফাউন্ডেশনের সম্পাদক শহীদ মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কল্যাণ তহবিল থেকে 100 কোটি টাকার একটি ফান্ড এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে অনুদান হিসেবে দেওয়া হয়েছে। যারা ইতিমধ্যে আহত অবস্থায় আছে, যারা ক্রিটিক্যাল অবস্থায় আছে, তাদের চিকিৎসাটা খুব দ্রুত শুরু করা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ চিকিৎসা যত লেট হবে, বিলম্ব হবে, তাদের আহতর পরিমাণটা তত আরো বাড়বে। বিশ্বব্যাংক বাংলাদেশকে $2 বিলিয়ন বেশি নতুন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন সংস্থার কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকালে তিনি এই কথা জানান। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমে সহায়তা করতে এই অর্থ বছরে বাংলাদেশে ঋণ প্রদানের পরিমাণ বাড়াবে বিশ্বব্যাংক। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার, বন্যা পরবর্তী পুনর্বাসন, বায়ুর গুণমান উন্নতি এবং স্বাস্থ্য খাতে এই সহায়তা দেয়া হবে। শেখ জানান, চলমান সহায়তার পাশাপাশি আরও $1 বিলিয়ন অতিরিক্ত অর্থায়ন করবে, যা চলমান কর্মসূচি বাস্তবায়ন সহজ হবে। এ সময় বাংলাদেশ থেকে দুর্নীতিবাজদের পাচারকৃত কোটি কোটি ডলার ফেরত আনতে বিশ্বব্যাংকের কাছে প্রযুক্তিগত সহায়তা চান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস। এর জবাবে এই অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনতে সহায়তার কথা জানান বিশ্বব্যাংকের কান্ট্রি প্রধান। যথাযথ আইনি পদক্ষেপ নিলে পাচার করা অর্থ সহজে ফেরানো সম্ভব হবে বলে মনে করেন আইনজীবী এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। দুর্নীতি প্রতিরোধ এবং আন্তর্দেশীয় অপরাধ বিষয়ক জাতিসংঘের 2টি সনদে স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশকে সব সহায়তা করতে বাধ্য সংশ্লিষ্ট দেশগুলো। আওয়ামী লীগ সরকারের সময় 2টি বাজেটের সমান টাকা পাচার হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি বা জিএফআই এর হিসেব মতে গত 15 বছরে শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রায় 14 লাখ কোটি টাকা। বিশেষজ্ঞদের পরামর্শ, এই অর্থ ফেরাতে সরাসরি অর্থ মন্ত্রণালয়ের অধীনেই দক্ষ ব্যক্তিদের দিয়ে কমিশন বা টাস্ক ফোর্স গঠন করার, পরে দেশীয় আন্তর্জাতিক আর্থিক গোয়েন্দাদের সমন্বয়ে পাচারকারী, পাচারের গন্তব্য, অর্থের পরিমাণ সহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে নিতে হবে আইনি পদক্ষেপ। সেক্ষেত্রে পাচার করা দেশেও চালাতে হবে আইনি লড়াই। পলিটিক্যাল অথবা ডিপ্লোম্যাটিক ইনফ্লুয়েন্সের মাধ্যমে, অ্যাম্বাসির মাধ্যমে এখানে সেখানে যোগাযোগ করে সময় নষ্ট করে, কিন্তু তারা শেষ পর্যন্ত রেজাল্ট পায় না। এটাকে আমরা সাপ্লিমেন্ট হিসেবে আমরা কাজ করব, কাজে লাগাবো, কিন্তু আমাদের মূল হচ্ছে আমাদের লিগ্যাল ফ্রেমওয়ার্ক, লিগ্যাল যে প্রসেসিং আছে, এই প্রসেসিং এ আমাদের এগোতে হবে। বাংলাদেশ এ সংক্রান্ত জাতিসংঘের 2টি কনভেনশনে স্বাক্ষরকারী দেশ হিসেবে আন্তর্জাতিক সব আইনি সুবিধা পাবে বলেও জানান আইনজীবীরা। দেশের টাকা ব্যাংক খালি হয়ে যাচ্ছে, সেটা যাদের যাদের জানার কথা তারা কি জানতো না? তারা তো জানতো, তাও গেছে কেন? দেশের বাইরে টাকা পাঠিয়ে সেগুলোকে ব্যবহার করা বা সেগুলো অ্যাসেট করা মানুষ এক ধরনের স্বস্তির জায়গায় ছিল, কিন্তু আজকে যদি সেই স্বস্তির জায়গা থেকে অস্বস্তির সৃষ্টি করা হয়, আমি মনে করি প্রচুর টাকা বাংলাদেশে ফিরে আসবে। সৌদি আরবের কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির এই অধ্যাপক মনে করেন, পাচার করা অর্থ উদ্ধার হলে কেবল দেশের অর্থনীতিতে প্রভাব নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বাড়বে দেশের মর্যাদা। বাংলাদেশে টাকা পাচার হওয়ার ক্ষেত্রে তারা যে লিগ্যাল স্টেপটা নিয়েছে,
এটা একটা আমাদের জন্য একটা রেফারেন্স হিসেবে আমরা ব্যবহার করতে পারবো। কালপিরিট যারা আছে, যারা ইতিপূর্বে করে আসছে, যে একটা অভ্যাস বা কালচার যেটা আছে, এই কালচারের ক্ষেত্রে একটা সিরিয়াস একটা ওয়ার্নিং হবে। কাজাখস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের কোটি কোটি ডলার পাচার করা অর্থ ফেরানোর আইনি পদক্ষেপের কথাও জানান এই বিশেষজ্ঞ। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী 3 বছরে বাংলাদেশকে 400 থেকে 500 কোটি ডলার অর্থ সহায়তা দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি। রাষ্ট্র সংস্কারের বিভিন্ন খাতের জন্য এই অর্থ দেবে তারা। দুপুরে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে আইডিবির আঞ্চলিক প্রধান নাসির সুলাইমানের এক বৈঠক শেষে এই তথ্য জানানো হয়। এই অর্থ একটি প্যাকেজের আওতায় দেয়া হবে। 2026 সালের মধ্যে 3 বছরে বাংলাদেশের জ্বালানি অবকাঠামো উন্নয়ন ও জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় ঋণ সহায়তা দেবে আইডিবি। এই সময় অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন বলেন, ভৌত অবকাঠামো সহ সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া রাস্তাঘাট নির্মাণে এই সহায়তা করবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। জ্বালানি বিদ্যুৎ খাতেও সহায়তা করবে সংস্থাটি। বলেছি আমাদের রিফর্মগুলোর জন্য সহায়তা দরকার, আমাদের একটা বাজেট সাপোর্ট দরকার ইমিডিয়েটলি। তারপর আমাদের কত ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে। ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু সবচেয়ে বহুজাতিক মাল্টিল্যাটারাল হিসেবে সবচেয়ে বিগেস্ট ডোনার। আমাদের লিকুইডিটি সাপোর্টের ব্যাপারে কথা বলেছি, ওগুলো ওরা দিতে মানে সম্মত হয়েছে। বাংলাদেশের জ্বালানি অবকাঠামো উন্নয়ন ও জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় প্রায় $5 বিলিয়ন ঋণ সহায়তা দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। সাইক্লোন সেন্টার, বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো, প্রান্তিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিনিয়োগ করতে আগ্রহী আমরা। সারা দেশে কারাগার থেকে পালিয়ে যাওয়া আসামিদের মধ্যে এখনো পলাতক 45%, 2000-এর মধ্যে ধরা পড়েছে 1100। এছাড়া শীর্ষ সন্ত্রাসী, জঙ্গি সহ আলোচিত 43 আসামি জামিনে মুক্ত আছেন। দুপুরে বকশীবাজারের ব্রিফিংয়ে জানিয়েছেন কারা মহাপরিদর্শক মোতাহের হোসেন, জেলে হামলা ভাঙচুরের ঘটনায় এই পর্যন্ত 13টি মামলা হয়েছে। জুলাই আগস্টে দেশের বিভিন্ন অঞ্চলের কারাগারে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। জেল থেকে অনেক বন্দী পালানোর পাশাপাশি লুট হয় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদ। এই ঘটনায় কারাগারের নিরাপত্তা নিয়ে দেখা দেয় প্রশ্ন। সার্বিক পরিস্থিতি নিয়ে পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন কারা মহাপরিদর্শক। জানান, ছাত্র জনতার আন্দোলনের সময় দেশের 5টি কারাগার থেকে 2000-এর বেশি বন্দী পালিয়ে যায়। লুট করা হয় জেলখানার 94টি অস্ত্র, যার মধ্যে উদ্ধার হয়েছে 65টি। প্রতিটা যে কারাগারগুলোতে আমাদের বিশৃঙ্খলা হয়েছিল প্রতিটাতেই আমরা মামলা করেছি এবং মামলায় আসলে আমরা সুনির্দিষ্টভাবে কাউকে দায়ী করতে পারি না, বিকজ এটা একটা ডিফারেন্ট টাইপের সিনারিও ছিল। বাট অজ্ঞাতনামা আক্রমণকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এরই মধ্যে সুইডেন আসলাম, পিচ্চি হেলাল সহ শীর্ষ সন্ত্রাসী জঙ্গিদের মধ্যে আলোচিত 43 আসামিকে কারাবিধি অনুযায়ী জামিন দেয়া হয়েছে। এছাড়া সারা দেশে অভিযানে গ্রেপ্তার 37 বন্দীর মধ্যে 9 জন পেয়েছেন ডিভিশন। 43 জন বন্দী যারা বিভিন্ন সময় লম্বা সময় ধরে আলোচিত বন্দী অথবা শীর্ষ সন্ত্রাসী বলেন, যাই বলেন, ওরকম ডেফিনেশনে, বাট ডেফিনেশন আপনাদের সাথে হয়তো আমাদের মিলবে না। আমাদের পেরিমিটারে আমরা যে ডেফিনেশন পেয়েছি, এরকম 43 জন বন্দী ইতিমধ্যে কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত জেলখানাগুলো সংস্কারের কাজ চলছে। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারীদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কারা কর্তৃপক্ষ। সেই সাথে পেশাগত দক্ষতা বিবেচনায় হবে পদায়ন। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল বিরতিহীন সংবাদ 9টায় বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।